প্রিমিয়ার লিগ স্টার্ট হয়ে গেল, ইউনাইটেড স্টার্ট করলো উইথ দ্য উইন। আর ইট কম্প্রিহেন্সিভ উইন নয়, নো ডাউট। একদম এটা বলা যাবে না যে দুর্দান্ত রেজাল্ট। 3 পয়েন্ট দুর্দান্ত ব্যাপার। গত সিজনেও 3 পয়েন্ট দিয়ে শুরু করেছিল, অনেকে ওটার সাথে কম্পেয়ার করছে, বাট দ্য ডিফারেন্স ইজ কালকে ইউনাইটেড না আউটপেস্ট হয়েছে, না বুলিড হয়েছে, না ডমিনেটেড বাই দ্য অপোনেন্ট। অনেকদিন পর, বিশেষ করে যেটা গত সিজনে দেখছিলাম, যে এই ছোট ছোট টিম মানে ফুলহ্যাম, উলভস, বর্নমিউথ, এরা এসে ডমিনেট করে দিয়ে চলে যাচ্ছিল। তো কালকে দেখে ভালো লাগলো যে প্রথম 20 মিনিটের যদি কথা হয়, প্রথম 15-20 মিনিট আমার আমি দেখে বুঝতে পারিনি যে ইউনাইটেড কি স্ট্রাকচার ফলো করতে চাইছে, কোনো স্ট্রাকচার আদৌ আছে কিনা, একটা আইডেন্টিটি যেটা তৈরি করতে চাইছে ইউনাইটেড, যেটা এরিক টেন হ্যাগকে নিয়ে আমরা সবাই এক্সপেক্ট করছি, সেই জিনিসটা কোথাও তৈরি হচ্ছিল কিনা প্রথম 20 মিনিটের মধ্যে তো আমি সেটা দেখতে পাইনি। বাট তারপর আস্তে 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 ইউনাইটেডের খেলায় সেই যেটা কন্ট্রোল, যেটা আমরা মিস করি সব সময়, কালকেও বলবো না যে পুরোপুরি কন্ট্রোল ছিল, এখনো অনেক বেটার। আমার যেটা মনে হয় মিডফিল্ডে, এখনো যেটা মনে হচ্ছে যে মিডফিল্ডে উই নিড অ্যানাদার ওয়ান সাইনিং। উগারতে নিজে থেকে প্রচণ্ডভাবে চেষ্টা করছে, অলমোস্ট ফোর্স করছে পিএসজিকে যাতে ইউনাইটেডের সাথে ডিলটা হয়ে যায়, বাট ওটা হবে কিনা জানি না। এখন আমি একটা খবর দেখলাম, যে আমি জানি না এটা সোর্সটা কেমন, কিন্তু ডেভিড অনস্টেইন তো বলছে যে এখানে ফ্র্যাঙ্কি ডিজংয়ের দিকেও যেতে পারে, ফ্র্যাঙ্কি ডিজংয়ের দিকেও ইউনাইটেড যেতে পারে। তো 25-30 মিলিয়ন ইউনাইটেড তার বেশি দেবে না, কারণ ফ্র্যাঙ্কি ডিজংয়ের কন্ট্রাক্টও প্রায় শেষের দিকে, এখন ইনজোর্ড আছে, তো এরকম অনেক কিছু শোনা যাচ্ছে। কিন্তু কালকের ম্যাচ নিয়ে যদি দেখা যায় তাহলে বোঝা যাবে যে ইউনাইটেডের বাদ বাকি যে সমস্ত পজিশনে এই মুহূর্তে ডেপথ আছে, যেমন অবশ্যই কালকের পজিটিভসগুলো নিয়ে কিছু নেগেটিভস নিয়ে কথা তো বলবোই, বাট ইউনাইটেডের এই মুহূর্তে সব থেকে বড় যেটা পজিটিভ হতে পারে যদি ইউনাইটেড এই সিজনে ইনজুরি ফ্রি থাকে, ফার্স্ট ডেপথ হবে ডিফেন্সে, যে মানে ফার্স্ট পয়েন্ট হবে, ফার্স্ট বেনিফিট হবে ডিফেন্সের ডেপথটা। দেখুন কালকে যখন ম্যাগুয়ারের জায়গায় ম্যাথিস ডিলিট নামলো, কালকে যখন জনি ইভান্স পরে নামলো, আর ওদিকে মার্টিনেজ লেফট ব্যাক হয়ে গেল, রাইট ব্যাকে কালকে ড্যালট সুইচ করে গেল, কারণ প্রথম থেকে মাজরাউই খেলেছে। তো মাজরাউই যে ধরনের কালকে ফুটবলটা খেলেছে, তো এটা একটা বিশাল বড় পজিটিভ দিক, এগুলো নিয়ে তো আসবেই। বাট এই মুহূর্তে যে স্কোয়াড ডেপথ ইউনাইটেডের কাছে আছে, সেটা একটা বড় বেনিফিট, কারণ রসমাস হয়ল্যান্ড ফিট হয়ে যাবার পর আপনার কাছে রসমাস হয়ল্যান্ড থাকছে, আপনার কাছে জার্কজি থাকছে। জার্কজি কালকে ডেবিউতে গোল করে দিয়েছে, সো ইটস এ গুড স্টার্ট। উইং যদি দেখেন, উইং প্লেতে ইউনাইটেডের কাছে এই মুহূর্তে অপশনসই অপশনস। রাইট উইং অ্যান্টনি, স্যানচো, পেলিস্ত্রি, আমাদ দিয়ালো, তো এতগুলো অপশনস আছে রাইট উইংয়ে। লেফট উইংয়ে মার্কাস র্যাশফোর্ড প্রপার লেফট উইঙ্গার, কিন্তু স্যানচো সেখানে খেলতে পারে, গার্নাচো খেলতে পারে, গার্নাচো আবার রাইট উইংও খেলতে পারে, কালকে গার্নাচো রাইট উইং খেলছিল। সো ইউনাইটেডের কাছে অপশন আছে মাঝ মাঠে। ব্রুনো ফার্নান্ডেজ, মেসন মাউন্ট, ব্রুনো ফার্নান্ডেসের সঙ্গে মেসন মাউন্টের একটা সাবস্টিটিউশনের অপশন থাকছে যখন রসমাস হয়ল্যান্ড এসে যাবে বা জার্কজি প্রথম থেকে খেলতে শুরু করবে। বাট ডিফেন্সিভ মিডফিল্ড বা হোল্ডিং মিডফিল্ডে ক্যাসেমিরো, কোবি মাইনো, এই দুজন প্লেয়ারের পরবর্তী যে অপশনটা সেটা কিন্তু এই মুহূর্তে নেই। ম্যাকটমিনে থাকলে ইউনাইটেড ক্যান নট কন্ট্রোল আ ম্যাচ। মিডফিল্ড সেইভাবে কাজ করবে না। ব্রুনো ফার্নান্ডেজ ডিপ চলে আসা মানে হচ্ছে ইউনাইটেডের অ্যাটাকিং যে মানে অ্যাটাক ক্রিয়েট করার যে অপশনসগুলো সেগুলো কমতে থাকা। তো যাই হোক, কালকের ম্যাচ নিয়ে যে 4টে পজিটিভ পয়েন্ট আমি যেটা দেখতে পেলাম, ফার্স্ট পয়েন্ট, রাইট ব্যাকে মাজরাউই সাইন করা। প্রথম কথা, মাজরাউই সাইন করাটা আমি বড় হাইপ করবো না, বাট বিকজ ইটস ফুলহ্যাম, এখনো অনেক বড় বড় ম্যাচ আসবে। কিন্তু যে জিনিসটা বোঝা গেল সেটা হচ্ছে উইথ দ্য বল যখন আপনার রাইট ব্যাক বা লেফট ব্যাক কনফিডেন্ট হবে, কারণ উইথ দ্য বল ড্যালট খুবই কনফিডেন্ট প্লেয়ার, উইথ দ্য বল কনফিডেন্ট থাকলে আপনার স্ট্রাকচারটা থাকছে প্রপার, যে অর্গানাইজেশনটাকে সঠিকভাবে বিল্ড করে খেলাটাকে তৈরি করার চেষ্টা এরিক টেন হ্যাগ করছে। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে বলের ওপর এমন প্লেয়ার যারা উইথ দ্য বল কনফিডেন্ট, বল ক্যারি করতে পারবে, বল রিসিভ করলে ভয় পাবে না বা
বল রিসিভ করি, তাড়াহুড়ো করবে না। সো মার্জাভির ক্ষেত্রে এই একটা অপশনস বেটার, যেটা ওয়ান বিশাখার ক্ষেত্রে হতো না। অ্যাটাকিং যে অপশনসগুলো সেগুলো অফ হয়ে যেত, বাট মার্জাভির ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হবে না। মার্জাভি আপনাকে অ্যাটাকিং একটা অপশনসও দিচ্ছে, ডিফেন্সিভ স্টেবিলিটিও দিচ্ছে। কালকে আদামা ট্রাওরে ফার্স্ট পেলে একদম খেলা শুরুর দিকে যখন একটা দ্যাট আদামা ট্রাওরে কাইন্ড অফ রান নিয়ে বেরিয়ে গেছিল, সেখানে কিন্তু ইন্টারসেপ্টটা মাঝরাবি গিয়ে করেছিল। তো ইটস এ গুড সাইনিং আমার, যেটা এখন অব্দি দেখে মনে হলো একটা ম্যাচ দেখে। মাত্র 3টে প্র্যাকটিস সেশনের পর একটা প্লেয়ার কালকে অতক্ষণ খেলেছে, আর যথেষ্ট পজিটিভ লাগলো আমার দেখে। দেন সেকেন্ড আমি যেটা বলবো, যদি ইউনাইটেডকে এই সিজনে বেটার রেজাল্ট করতে হয়, আই থিঙ্ক এরিক টেন হ্যাগ নিজের গতবারের কিছু ভুল সিদ্ধান্তগুলো, যে ভুলগুলো এরিক টেন হ্যাগ করেছিল, সেখান থেকে কিছু জিনিস কিন্তু এরিক টেন হ্যাগ এই সিজনে রেকটিফাই করা অলরেডি শুরু করে দিয়েছে। তার আমি দুটো ম্যাচে সেটা বুঝতে পারলাম, কমিউনিটি শিল্ড কালকে, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু গিভ ক্যাসেমিরো দ্য প্রোটেকশন। যে প্রোটেকশনটা ক্যাসেমিরোকে আপনি যদি প্রোটেকশন দেন, ক্যাসেমিরো কিন্তু ডিফেন্স লাইনকে প্রোটেকশন দেবে, বাট ক্যাসেমিরোকে প্রোটেক্ট করার জন্য তার পাশে কাউকে থাকতে হবে। কারণ ক্যাসেমিরো কখনোই হাই প্রেস করা প্লেয়ার নয়, এবং ক্যাসেমিরো অবভিয়াসলি ইজ নট আ স্প্রিন্টার লাইক অ্যাথলিট। মানে আপনি কখনোই তাকে বলতে পারবেন না যে সে ডিয়েগো ড্যালট বা লুক শর মতো স্প্রিন্টার নয়। বাট ক্যাসেমিরোর এক্সপিরিয়েন্স, কালকে আমি লাস্ট দুটো ম্যাচ, বিশেষ করে সিটির এগেনস্টে আর কালকের ম্যাচে আমি যে ক্যাসেমিরোকে দেখলাম, যদি আমার চিন্তা ভাবনা ভুল না হয়, তাতে ক্যাসেমিরোর মাথার মধ্যে এটাই চলছে যে, দেখুন বড় প্লেয়ারদের তো একটা ইগো থাকে না, তো ক্যাসেমিরোরও সেই ইগোটা আছে যে আমি এইভাবে তো এখান থেকে বেরোবো না যে আমার কাছ থেকে খেলা আমি নাকি আর খেলতে পারবো না। একটা প্লেয়ার এক সিজনের মধ্যে এতটা খারাপ হয়ে যেতে পারে না, সেটা ক্যাসেমিরো প্রুভ করতে চাইছে। আর আমার কালকে তাও দেখে মনে হলো, যেভাবে ট্যাকেলে যাওয়া, যেভাবে ডিকটেট করা লাইক এ লিডার, মাঝমাঠে একটা লিডারের মতো ডিকটেট করা খেলাটাকে। বিশেষ করে যে জিনিসটা আমি দেখে আরো আমার ভালো লাগলো, সেটা হচ্ছে দ্য ক্রিয়েটার ক্যাসেমিরো। আমরা জানি দ্য ডেস্ট্রয়ার ক্যাসেমিরো, বাট কালকে যেভাবে 2-3টে দুর্দান্ত ফাইনাল থার্ডে বল ক্যাসেমিরো সাজিয়ে দিয়েছিল। আমরা সবাই জানি ক্যাসেমিরোর অপোনেন্টের খেলা ভাঙতে পারে, বাট ক্যাসেমিরো উইথ দ্য বল এত ভালো যদি ক্রিয়েটিভিটি দেখাতে পারে, দেন ইট ইজ গোয়িং টু বি আ ভেরি গুড অপশন ফর ম্যানচেস্টার ইউনাইটেড অলসো। আর উগারতে চলে এলে, যদি উগারতে ক্যাসেমিরো একসাথে স্টার্ট করে, সেক্ষেত্রে কোবি মাইনো আরো ফ্রি রোল পেতে পারবে। ব্রুনো ফার্নান্ডেজের জন্য অনেক সুবিধা হবে ওপর দিকটা সামলানো, যেখানে তাকে অতটা ডিফেন্সিভলি চিন্তা ভাবনা করতে হবে না। সো ইটস আ গুড সাইন দ্যাট কি ক্যাসেমিরোকে ফর্মে দেখে ভালো লাগছে, ক্যাসেমিরো ফর্মে আছে, এটা একটা খুব ভালো একটা অপশন। তো ক্যাসেমিরো যদি এই ফর্ম ক্যারি করতে পারে গোটা সিজন, ইউনাইটেড উইল গিভ গুড রেজাল্টস, এটা আমি বলতে পারি। বিকজ ক্যাসেমিরো ইজ ওয়ান অফ দোজ প্লেয়ার যারা খেলাটাকে ডিকটেট করতে পারে। আপনার মাঝমাঠ যদি এত স্ট্রং হয়ে যায়, ক্যাসেমিরো যদি নিজের বেস্ট ফর্মে থাকে, দেন ইউনাইটেড উইল বি আনস্টপেবল। অ্যান্ড দেন কোবি মাইনো, কেউ বিলিভই করবে না যে প্লেয়ারটা মাত্র আজ থেকে 10 মাস আগে ইউনাইটেডের ফার্স্ট টিমে ঠিকঠাকভাবে ঢুকেছে। দেখে মনে হবে কত বছর ধরেই না ইউনাইটেডে খেলে যাচ্ছে। অনলি 26 প্রিমিয়ার লিগ ম্যাচ, বাট মাঝ মাঠে এই মুহূর্তে ইউনাইটেডের কোবি মাইনোকে ছাড়া কোনো অপশন নেই, কারণ এতটাই বেটার সে। হি ইজ সাচ আ কোয়ালিটি প্লেয়ার। কালকে গোলটা করতে পারলো না, ওইসব জায়গা থেকে কোবি মাইনো সাধারণত গোল করে দেবে, ইন ফিউচার আরো ভালো বেটার গোল করবে, কালকে করতে পারেনি। বাট উইথ বল কন্ট্রোল, উইথ পাসিং, উইথ টেকনিক্যাল এবিলিটি, এত সুন্দর চিন্তা, মানে এত সুন্দর ডিসিশন মেকিং, হি ইজ সাচ আ গুড প্লেয়ার, জেনারেশনাল ট্যালেন্ট। প্লেয়ারটা যদি নষ্ট না হয়ে যায় ইনজুরি বা অন্য কোনোভাবে, সত্যি ইংল্যান্ডের কাছে, ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে এবং ওয়ার্ল্ড ফুটবলের কাছে একটা এত ভালো প্লেয়ার এসেছে যে নেক্সট 10-12 বছরের বেশি মিডফিল্ডকে, ওয়ার্ল্ড ফুটবলকে অনেক কিছু দেবে। ইউনাইটেডের মিডফিল্ড সিকিউর হয়ে থাকতে পারে অনলি কোবি মাইনোর জন্য। কালকেও কোবি মাইনো সেরকমই পজিটিভ ছিল। অ্যান্ড দেন যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সাবস্টিটিউশনস। অনেক দিন পর, আই থিঙ্ক দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এরিক টেন হ্যাগকে 60-61 মিনিটের মধ্যে সাবস্টিটিউট করতে দেখলাম। এতটা কুইক সাবস্টিটিউশন করতে দেখে আমার ভালো লাগলো, কারণ যে প্লেয়াররা সাবিন হচ্ছে তাদেরও একটু ধাতস্থতে সময় দিতে হয়। 5 মিনিট 3 মিনিট গাটা গরম হওয়া, বলে টাচ নেওয়া। তো সেখান থেকে দেখতে গেলে অনেক আগে সাইন এবারে সাবস্টিটিউটগুলো এরিক টেন হ্যাগ করলো। এখানেও দেখলাম, কমিউনিটি শিল্ডেও দেখেছি, যেটা গত বছর দেখছিলাম 75, 80, 82 মিনিটসে গিয়ে সাবিন হতো, সেখানে 61 মিনিটসের মধ্যে সাবিন হচ্ছে। তো এগুলো দেখে ভালো লাগছে। অ্যান্ড
এটাই নেগেটিভ বলতে দেখুন, এখনো যেটা আমার মনে হয় ইউনাইটেডের খেলায় এখনো একটাই নেগেটিভ পার্ট আমি কালকে বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যে কখনো কখনো ইউনাইটেডের মাঝমাঠে তো ঠিক আছে, আপনার কাছে অপশনস আছে, ক্রিয়েটিভিটি আছে, বাট ফাইনাল থার্ডে ইউনাইটেড স্টিল ল্যাক দোজ ক্রিয়েটিভিটি। ব্রুনো ফার্নান্ডেজের একটু অফ ম্যাচ গেছে কালকে, আমার মনে হয়েছে অফ ম্যাচ গেছে, স্কোর চান্স মিস করেছে। ইউনাইটেডের 1-0 রেজাল্ট হয় না, গার্নাচো অলরেডি মিস অফ দ্য সিজন করে ফেলেছে আমার যেটা মনে হয়। বাট ব্রুনো ফার্নান্ডেজ যে চান্সগুলো পেয়েছিল তাতে ইউনাইটেড অনেক আগেই 2-0 গোলে বা 3-0 গোলে লিড করে যাওয়া উচিত। বাট স্টিল ফাইনাল থার্ডে ইউনাইটেড এখনো অতটা পেশেন্স একটা টিম নয়, যারা ধৈর্য ধরে বিল্ড আপ করবে, পাস পাস পাস। কালকে যদিও অনেক বেটার ছিল, বাট আরও আই থিঙ্ক ফাইনাল থার্ডে ইউনাইটেড তাড়াহুড়োটা এখনো কমাতে পারেনি। এরিক টেন হাগ এটা নিয়ে আরও বেটার হয়তো কাজ করবে। সো দ্যাটস অল, এর বাইরে আর কি বলার আছে, এর বাইরে কিছু বলার নেই। বেশ ভালোই লাগলো, খুব খারাপ লাগেনি। বেটার হবে যদি পুরো টিমটা পায় এরিক টেন হাগ, তাহলে আই থিঙ্ক আরও বেটার হবে পুরো ব্যাপারটা। সো আজকের ভিডিও এটুকুই। এখন প্রিমিয়ার লিগের আজকে একটা ভালো ম্যাচ আছে, ওয়েস্ট হাম ভার্সেস অ্যাস্টন ভিলা। ওয়েস্ট হাম ভালো টিম করেছে, অ্যাস্টন ভিলা উইথ উনাই এমরি টপ 4 কোয়ালিফায়ার গতবারে। সো ইট ইজ গোয়িং টু বি এ গুড ম্যাচ আই থিঙ্ক। কালকে ম্যানচেস্টার সিটি উইল প্লে এগেন্স্ট চেলসি। সো অনেক ভালো ভালো ম্যাচ আছে আজকে রাতে। বার্সেলোনা উইল স্টার্ট দেয়ার ক্যাম্পেন ইন লা লিগা, অ্যান্ড দেন কালকে রিয়াল মাদ্রিদ উইল স্টার্ট দেয়ার ক্যাম্পেন ইন লা লিগা উইথ আ সুপার কাপ ভিক্টরি। সো ম্যাচেস চারদিকে অনেক 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 ম্যাচেস আছে। তো এরপর আবার পরের ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণের জন্য বাই গাইস, সবাই খুব ভালো থাকবেন।